হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেন টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসটা হতে চলেছে গ্রামার ডিসকাশনের উপরে একটা রিস্টার্টিং সেশন। মানে অনেক দিন গ্রামারের আলোচনার উপরে কোনো ভিডিও আমি আপলোড করিনি এবং বেশ কিছু স্টুডেন্টস তোমরা আমাকে পার্সোনালি জানিয়েছিলে যে গ্রামারের থিওরিটিক্যাল যে সমস্ত ডিসকাশনের ক্লাস আমি আপলোড করতাম সেই রকম ক্লাস কিছু আবার নতুন করে যদি ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু তাদের উপকার হয়। এবং আমারও মনে হচ্ছিল যে হ্যাঁ, গ্রামারের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু দীর্ঘকাল আমার চ্যানেলে কোনো রকম ডিসকাশনের পর্যায়ে আসেনি, তাই ওটাকে নতুন করে শুরু করা যাক। যাই হোক না কেন, এখন থেকে সপ্তাহে আমি 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব গ্রামারের উপরে, এবং সেটা কালকে আমি জানিয়েছিও কমিউনিটি পোস্টে যে 2 দিন থাকবে জেনারেল গ্রামারের উপরে এবং 1 দিন থাকবে অ্যাডভান্স গ্রামার। এবং সেক্ষেত্রে যারা চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ওই অ্যাডভান্স গ্রামারের ক্লাসটা মেনলি থাকবে। যাই হোক, উইদাউট ওয়েস্টিং ইভেন এ সিঙ্গল মিনিট মো, লেটস মুভ অন টু দ্য মেইন টপিক। তোমরা দেখতে পাচ্ছ আজকে যে টপিক অফ ডিসকাশন রয়েছে সেই টপিক অফ ডিসকাশনটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস। ইনফ্যাক্ট ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস এই কথাটা বলতে গেলে অনেকগুলো ফিল্ডকে একসঙ্গে বোঝায়। আমরা বাক্যগুলোকে বিভিন্ন আঙ্গিক থেকে বা বিভিন্ন মানদণ্ডে ভাগ করতে পারি। যেমন একটা ভাগ হয় অন দ্য বেসিস অফ ফর্ম অ্যান্ড ফাংশন, একটা ভাগ হতে পারে অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, আর একটা ভাগ হতে পারে অন দ্য বেসিস অফ সেন্স। তো এইরকমভাবে বিভিন্ন আঙ্গিক থেকে আমরা বাক্যের শ্রেণী বিভাজন করতে পারি। আজকে যে আমি বিভাজনটা করব তোমাদের, সেটা হচ্ছে কিন্তু অন দ্য বেসিস অফ ফর্ম অ্যান্ড ফাংশন। সো ইট ইজ ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস অন দ্য বেসিস অফ ফর্ম, ফর্ম মানে রূপ বা চেহারা, অ্যান্ড ফাংশন। বিষয়টা কি খেয়াল করে দেখো যে এই যে কথাটা আমি লিখেছি ফর্ম অ্যান্ড ফাংশন, ফর্ম মানে বাক্যটাকে দেখতে কেমন, এবং ফাংশন বলতে কি কাজ সে ওখানে পালন করছে বা কী কাজটা সে করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা মেনলি যে 5টা বাক্য পাই সেটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 থাকে অপটেটিভ সেন্টেন্স, আর 5 থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 5টা সেন্টেন্সের মধ্যে আমি আজকে কিন্তু আলোচনায় নেব অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনফ্যাক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আমাদের যে কথাবার্তার, যদি একটা মোটামুটি 10 মিনিটের বা 5 মিনিটেরও একটা সেশনকে আমরা ভেবে নিই, বা লেখার ক্ষেত্রেও আমরা যদি একটা মোটামুটি 3-4টে প্যারাগ্রাফ একটা লেখা কোথাও রয়েছে, সেটা যদি একটু খেয়াল করে দেখি ইংরেজিতে, তার মধ্যে দেখব বেশিরভাগ বাক্যগুলোই রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। সো এই বাক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এই যে ক্লাসিফিকেশানগুলো আমরা করেছি, এই ক্লাসিফিকেশানের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব সেখানে জেনে নেব এই বাক্যের ফাংশনটা কী এবং এটাকে আমরা তৈরি করব কি করে। চেহারাটা দেখতে কেমন সেটা মানেটা যেটা অ্যাকচুয়ালি বোঝায় সেটা হচ্ছে বাক্যটাকে আমরা এখানে তৈরি করব কি করে। তো মধ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি আমি আজকে ডিসকাশনে যাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যেটা বাংলায় বলি বিবৃতিমূলক বাক্য, বা তার আরেকটা নামও হয়, এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে স্টেটমেন্টস। এটাই নামটা বেশি করে এখন চলছে, স্টেটমেন্টস, ওকে, বা স্টেটমেন্ট। যদি আমরা সিঙ্গুলার লিখি তাহলে স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি স্টেট করা হয় যে বাক্যের মধ্যে, স্টেট করা মানে বিবৃতি দেওয়া কোনো কিছু ফ্যাক্ট সম্পর্কে, কোনো একটা বিষয় সম্পর্কে। আমি জেনারেলি বলছি, আমি যদি এটা বলি যে এটা একটা মার্কার পেন, এটা একটা ফ্যাক্ট, এটাকে আমি নর্মালি স্টেট করলাম। আমি এখন ইংরেজি ক্লাস নিচ্ছি, এটা একটা ফ্যাক্ট, এটা নর্মালি আমি জানাচ্ছি বা স্টেট করছি, বিবৃতি দিচ্ছি। আমি গ্রামারে আলোচনা করছি। এই সব কিছু বিষয় যখন আমরা স্বাভাবিকভাবে কোনো একটা বিষয়, হোয়াট ইজ দেয়ার, ফ্যাক্ট মানে কি, যেটা রয়েছে সেটাই ফ্যাক্ট, তো সেইটাকে যখন আমরা নর্মালি তার সম্পর্কে স্বাভাবিক একটা বিবরণ দিচ্ছি, তাহলে যে ধরনের বাক্যের মধ্য দিয়ে আমরা সেই বিবরণটা দেবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এটাকে অ্যাসার্ট করা হচ্ছে, মানে একটা ফ্যাক্টকে অ্যাসার্ট করা মানে আমরা নিশ্চিতভাবে বলি। এখানে অ্যাসার্টটাকে ওই অর্থে না ধরে ডেসক্রাইব করা বা ন্যারেট করা অর্থে ধরলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা স্টেটমেন্টসের ক্ষেত্রে আমরা দেখি কি না, এখানে কোনো কিছু স্টেট করা হয়, সাধারণভাবে বর্ণনা করা হয়, দ্যাটস ইট। সো এক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার দেখব, সেই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমি আগে থেকে একটা কথা বলে নিই, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, বাকি যে 4টে বাক্যের আলোচনায় আমি
একটা মোটামুটি ধ্যান ধারণা নিয়েই শুরু করছি যে তোমরা বা যারা ভিডিওটা দেখছো বা দেখবে বা যারা দেখছেন তাদের টেন্স সংক্রান্ত ধ্যান ধারণা পরিষ্কার। টেন্সের উপরে ভিডিও রয়েছে, আমার একদম ডেডিকেটেড ভিডিওস রয়েছে সিরিজ, ঠিক আছে? আপনারা বা তোমরা যারা রয়েছে দেখে নিতে পারো। এবং সেক্ষেত্রে টেন্সের যদি গোড়ায় গলদ থাকে তাহলে কিন্তু এই ধরনের বাক্যের আলোচনা কিছুতেই কোনো কার্যকরী ভূমিকায় আমাদের লাগবে না। তো তাই টেন্সের ধারণা পরিষ্কার এইটা ধরে নিয়ে আমি এগোচ্ছি। যাই হোক না কেন, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা সেইটা আলোচনা করব। কারণ অ্যাকচুয়ালি একটা বাক্যের 4টে অংশ থাকতে পারে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স। আদার্স অর্থাৎ এটাকে আমরা অ্যাডভার্বিয়ালস যেটাকে বলি, আমি তাকে সহজে বলার জন্য বা যাতে ছাত্রছাত্রীদের সহজে মনে থাকে তাই আদার্স বলি। SVOO। তো এই যে SVOO এই 4টে অংশের মধ্যে বাক্যের নিউক্লিয়াস যদি বলতে হয় বা মূল অংশ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। না, এটা ম্যান্ডেটরি, এসেন্সিয়াল, এই দুটো থাকতেই হবে। বাকিরা হচ্ছে অপশনাল। কোনো বাক্যে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এই দুটো জিনিস সব বাক্যে থাকতে হবে। ওকে, তো এক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাটাকে ধরেই সমস্ত বাক্যগুলোকে বুঝে নেব। কারণ এই ধরনের বাকি যে দুটো অংশ রয়েছে, এই অবজেক্ট এবং আদার্স, এখানে বলে রাখি এই দুটো জিনিসের বা ইভেন সাবজেক্টের ক্ষেত্রেও আমরা একটু বলে নিই যে সাবজেক্টের জায়গায় যে বসে সে হয় নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ। নাউন বা প্রোনাউন বসবে সাবজেক্টে, সেম টু সেম অবজেক্ট, সেম জিনিস, নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। এবং এইখানে আদার্সে বসবে কিন্তু আমরা দেখি যেটাকে অ্যাডভার্বিয়ালস বলি, সেখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হতে দেখি বা কোনোখানে নর্মাল অ্যাডভার্বও ব্যবহৃত হতে দেখি। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু সাবজেক্ট এবং ভার্ব। আমি মজা করে বলি যে একটা বিয়েবাড়ি যদি ধরে নিই একটা সেন্টেন্স, তাহলে সাবজেক্ট ভার্ব হচ্ছে বর আর কনে, বাকি এই যে অবজেক্ট আদার্স এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ যেগুলো থাকে, অর্থাৎ খাওয়া দাওয়া, আলো, বরযাত্রী, কনে যাত্রী ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে এক্সট্রা জিনিস। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে দুজনকে না হলে বিয়েবাড়ি হবে না, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে আমাকে ভালো করে বুঝে নিতে হবে। এগ্রিমেন্ট কথা মানে হচ্ছে প্লেসমেন্ট, ইন্টার রিলেশনশিপ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে পরিষ্কার কর্তা বসে যাবে এবং কর্তা বসে যাওয়ার পরে ভার্ব যে অংশটা থাকে সেই ভার্ব অংশটা আসবে। এবং কিভাবে আসবে সেটা আমরা দেখে নেব। এখানে একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যে এই আদার্স যে লোকটা, এই লোকটাকে আমি কর্তার আগে বসাতে পারি, অর্থাৎ বাক্যের শুরুতে, সাবজেক্ট ভার্বের মাঝখানে বসাতে পারি, ভার্ব অবজেক্টের মাঝখানে বসাতে পারি, আবার একদম শেষে বসাতে পারি। সেফেস্ট হচ্ছে সামনে এবং পেছনে বা শেষে, এই দুটো জায়গায় বসানোটা সবচেয়ে মানে নিরাপদ। তাই আমি এই মাঝখানে বসাতে গেলে কোনো কোনো ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়, তাই তোমরা আদার্স অংশটাকে হয় সামনে বসাবে বা পেছনে বসাবে। যাই হোক, তো এই যে সাবজেক্ট এবং ভার্ব এই দুটো অংশে আমার সাবজেক্ট নিয়ে খুব একটা এখানে আলোচনা করার স্কোপ নেই, কারণ বলেই দিয়েছি আমি যে এখানে বসবে হয় নাউন বা নাউন ফ্রেজ, ওকে, বা প্রোনাউন। তো এই রকম আমরা দেখে নেব বিষয়টাকে। আর ভার্বের যে জায়গাটা রয়েছে, ভার্বের ক্ষেত্রে বসতে পারে শুধু মেন ভার্ব, বসতে পারে অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, হতে পারে অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, অথবা হতে পারে অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব। তাহলে এই 4টে অপশানে আমরা এই ভার্ব সেকশনটাকে তৈরি করতে পারি। শুধু মেন ভার্ব বসতে পারে, অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব মানে একটা অক্সিলারি একটা মেন, এভি এমভি মানে দুটো অক্সিলারি প্লাস একটা মেন ভার্ব, এভি প্লাস এভি প্লাস এভি প্লাস এমভি, 3টে অক্সিলারি একটা মেন ভার্ব। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। যদি আমি ধরে নিই এই ক্লাসটার কথাই ভাবি, আমরা লিখতে পারি দ্য টিচার, ওকে, টিচেস ইংলিশ, বা ইংলিশ গ্রামার, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পেলাম এই বাক্যের ভিজি বা ভার্বাল গ্রুপ সেকশানে যে ভার্বটা রয়েছে, কেবল একটি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে মেন ভার্ব। তাহলে আমার মিলে গেল। সেম জিনিসটা আমি লিখছি, সাপোজ দ্য টিচার ইজ টিচিং ইংলিশ, দ্য টিচার ইজ টিচিং, ওকে, ইংলিশ। তাহলে এইখানে ইজ এবং টিচিং এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অক্সিলারি ভার্ব, তার সঙ্গে একটা মেন ভার্ব। তাহলে আমার এইটা মিলে গেল, এভি প্লাস
এমভি। নেক্সট আমি লিখি যদি দ্য টিচার ওকে হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর 10 মিনিটস। তাহলে দেখতে পাচ্ছি কি এখানে সাবজেক্ট রয়েছে, হ্যাজ বিন টিচিং, এই যে ভিজি সেকশানটা এখানে একটা অক্সিলারি মানে দুটো, আর হচ্ছে মেন ভার্ব। তাহলে এটাও হতে পারে। এবারে লাস্টের জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে এটা কী করে সম্ভব। এটা সম্ভব তখনই যদি এটাকে আমরা জেনারেলি না ভেবে একটু প্যাসিভ ভয়েসের দিকে ভাবি, তাহলে কিন্তু এই ফোর্থ যে স্ট্রাকচারটা আমি দেখিয়েছি বা ফোর্থ টাইপটা দেখিয়েছি এই টাইপটা বোঝা সম্ভব। আমি যদি এইভাবে লিখি ইট মাইট ওকে হ্যাভ বিন ডান, বা কুড হ্যাভ বিন ডান, মাইট না লিখে কুড হ্যাভ বিন ডান এটা লিখলে আরও বেটার হয়। ওকে, ইট কুড হ্যাভ বিন ডান। তাহলে এই বাক্যে ইট কুড হ্যাভ বিন ডান ইজিলি এটা সহজে করা যেতে পারতো। ঠিক আছে, লাগিয়ে নিচ্ছি ইজিলি। তাহলে এই যে কুড হ্যাভ বিন, তিনটে অক্সিলারি, তার সঙ্গে মেন ভার্ব বসছে। সো এক্স্যাক্টলি এই যে স্ট্রাকচারটা আমি দেখালাম এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, বুঝতেই পারছো। জেনারেলি আমার কিন্তু মিলে গেল। তাহলে এমভি দেখে নিয়েছি, এভি প্লাস এমভি হয়ে গেছে, এভি প্লাস এভি প্লাস এমভি, এভি প্লাস এভি প্লাস এভি, তিনটে এভি প্লাস একটা এমভি। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এইভাবে বানাতে পারি এবং এর সঙ্গে আগে পিছিয়ে অনেক কিছু লাগাতে পারি। ইট কুড হ্যাভ বিন ডান ইজিলি লেগিয়েছি, ইট কুড হ্যাভ বিন ডান ইজিলি ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য মান্থ। আমি লিখে দিতে পারি ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য মান্থ ইট কুড হ্যাভ বিন ডান ইজিলি। তাহলে আদার সেকশানটাকে আমি এখানেও আনতে পারি। আচ্ছা, যেটা আমি দেখিয়েছিলাম যে মাঝখানে ঢুকতে পারে, ইট এখানে ঢোকাতে পারি, ইজিলি কুড হ্যাভ বিন ডান লিখতে পারি, ইট ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য মান্থ কুড হ্যাভ বিন ডান ইজিলি, ইট কুড হ্যাভ বিন ডান ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য মান্থ ইজিলি, এটাও করতে পারি। তো জেনারেলি আদার্স এবং অবজেক্টকে নিয়ে আমাদের খুব একটা ঝামেলার কিছু নেই, সাবজেক্টকে নিয়েও খুব একটা ঝামেলা নেই, কারণ সাবজেক্টের নাউন ফ্রেজিংটা আমি আশা করছি তোমরা পারো। মানে প্রোনাউনের ইউসেজ আর নাউনের ইউসেজ তোমরা যদি না পারো তাহলে কিন্তু আমার এই ধরে নেওয়া বিষয়টা হয়তো একটু গোলমাল হয়ে যাবে। যাই হোক না কেন, আমি আজকে আলোচনাটা কিন্তু মূলত করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাটাতে। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাতে দুটো জিনিস এখানে বলে রাখা জরুরি, যে এই যে অক্সিলারি ভার্বগুলো আমি বসাতে চাইছি কোন সাবজেক্টের পরে কি আসে, এই অক্সিলারি ভার্বগুলোর ধারণা যদি তোমাদের না থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? বা নাউন ফ্রেজ যদি তৈরি করার ক্ষেত্রে সমস্যা থাকে, প্রোনাউন ইউসেজের ক্ষেত্রে সমস্যা থাকে, সেটাও জানিও, না হলে কিন্তু এই আলোচনা নিষ্ফলা হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমি যে পূর্ব অ্যাজামশনগুলো নিয়ে আমি ক্লাসটা শুরু করেছিলাম, যে টেন্সটা মোটামুটি তোমরা ঠিকঠাক জানো, নাউন ফ্রেজ তৈরি করতে জানো, প্রোনাউনটা ইউজ করতে জানো, এই এবং একই সঙ্গে অক্সিলারি ভার্ব ইউসেজটাও জানো। এইগুলো অনেকগুলো বিষয় ধরে নেওয়ার পরে আমি আলোচনাটা আজকে করলাম। তো যাই হোক না কেন, আশা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো সমস্যা থাকার কথা নয় যদি পূর্বে জিনিসগুলো ঠিক থাকে। এবং ছোট্ট একটা বিষয় বলে রাখা দরকার আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। তো মোটামুটি এই আলোচনা কতটা তোমাদের কাজে লাগলো আমাকে একটু জানাবে। আর যে কথাগুলো বললাম, যে যদি নাউন ফ্রেজ তৈরি করা নিয়ে সমস্যা থাকে সেটাও জানাবে, প্রোনাউনের ইউসেজ নিয়ে যদি সমস্যা থাকে সেটাও জানাবে, এবং যদি দেখা যায় অক্সিলারি ভার্বের ইউসেজ নিয়ে কোনো সমস্যা থাকে সেটাও জানাবে। তাহলে আলাদা করে আমাকে ভিডিও তৈরি করতে হবে। যাই হোক না কেন, আমরা পরের ক্লাসে ফিরবো আবার পরের সেন্টেন্সটা নিয়ে, অর্থাৎ ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স নিয়ে। ওকে, ওটা কিন্তু একটু লম্বা ক্লাস হবে। অ্যাসার্টিভের মতো এত সহজে ব্যাপারটাকে হ্যান্ডেল করা যাবে না, একটু কঠিন কিছু নয়, একটু ডিটেলড, একটু এলাবোরেট আলোচনা থাকবে। তো যাই হোক, আজকে ক্লাসে এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।